নমস্কার। গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের সবার স্বাগত। আজকে আমার সাথে অনেক দিন পরে ফার্স্ট টাইম এভার অ্যাকচুয়ালি দেবজয়দাকে আমি পেয়েছি। এত ইজিলি ছাড়বো না, কয়েকটা কঠিন প্রশ্ন করব। আর দেবজয়দা, কয়েকটা কঠিন প্রশ্ন করার আগে যেটা দিয়ে স্টার্ট করতে চাই, কালকে মোহনবাগানের এসিএল এর ফার্স্ট ম্যাচ ছিল এবং এসিএল এ এই প্রথম কোনো ইন্ডিয়ান টিম পয়েন্ট পেল এবং আমাদের গোল টেবিলের হয়ে দেবজয়দা এবং গৌরবদা সেখানে ছিল। এবং দেবজয়দা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেমন খেলা দেখলেন? আমি বলবো কালকের ম্যাচটা মোহনবাগানের জন্য হতাশাজনক। রাফসান এফসি খুব একটা ভালো খেলেনি। সেখানে মোহনবাগান শেষ দিকে যে কটা সুযোগ তৈরি করতে পেরেছিল, ম্যাচটা জিতে আসা উচিত ছিল, কারণ এটা হোম ম্যাচ। পরে রাফসান এফসির মাঠে গিয়ে খেলতে হবে, যেটা আরো ডিফিকাল্ট হচ্ছে। আর যে গ্রুপে মোহনবাগান পড়েছে, সেই গ্রুপটা খুব একটা সহজ গ্রুপ না, ফলে এই গ্রুপে আরো অনেক কঠিন লড়াই বাকি রয়েছে। কালকে যেটা আমি একটু সংক্ষেপে যেটা বলবো, সেটা হচ্ছে প্রথম হাফে টিম সাজানো আর টিমের খেলা দেখে মনে হলো মলিনা একেবারেই ডিফেন্সিভ একটি স্ট্র্যাটেজি নিয়ে 1 পয়েন্ট পেতেই নেমেছেন। লিস্টন কোলাসো এই মরশুমে মোহনবাগানের সেরা উইঙ্গার, তাকে বেঞ্চে বসিয়ে টিম সাজানো হলো, যার জন্য আমরা দেখতে পেলাম যে মোহনবাগানের বাঁদিকের উইংটা একেবারে অফ, যেখান দিয়ে কোনো রকম অ্যাটাক হচ্ছেই না। এবং অতিরিক্ত স্কোয়ার পাস, ব্যাক পাসেস নিজেদের ডিফেন্সিভ প্লেয়ারদের মধ্যে, সঙ্গে যারা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে টাঙ্গি আর থাপার মধ্যে, এদের মধ্যেই খেলাটা সীমিত থাকলো। সেখানে প্রথম হাফে কোনো পেনিট্রেশন দেখলাম না, কোনো অ্যাটাক করার কোনো চেষ্টাই দেখলাম না। আর সেকেন্ড হাফে 70 মিনিটের পরে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসার পরে তিনি যখন নামলেন সাহালের জায়গায় গ্রেগ স্টুয়ার্ট, তখন আমরা কিছু অ্যাটাকিং খেলা দেখলাম। আর সেই সময় কিন্তু মোহনবাগান অনেকগুলো সুযোগ তৈরি করে ফেলেছিল। কামিংসের একটা 1-on-1 ইজি চান্স কামিংস মিস করেছে। কোলাসোর একটা চান্স, যেটা একেবারেই বলটা যদি কোলাসো বক্সে পাস বাড়াতো তাহলেই সেটা দিমি বক্সে ছিল, বাইরে কামিংসও ওয়েট করছিল, সেটা গোল হয়। এছাড়াও আরো অনেকগুলো ছোট ছোট চান্স ক্রিয়েট হয়েছে, কিন্তু সেটা 70 মিনিটের পরে, তার আগে। কারণ রাফসান এফসির খেলাতেও আমি কিন্তু খুব একটা, যেখানে মোহনবাগানের বাঁদিকের উইংটা অফ, সেখানে কিন্তু রাফসান এফসির প্লেয়াররাও ডান দিকের উইং ইউজ করে কোনো অ্যাটাক তৈরি করতে পারেনি সেভাবে। মোহনবাগানের অ্যাটাক তৈরি হয়নি, সেখানে রাফসান এফসিও যে একেবারে ক্লিয়ার কিছু সুযোগ পেয়েছে তাই নয়। ম্যাচ শেষে আমি যেটা বলবো, সেটা মনে হতেই পারে যে মোহনবাগান পয়েন্ট মাঠে রেখে এলো। তার মানে আমরা বলতেই পারি দেবজয়দা, একটা ডাল ইভিনিং। হ্যাঁ, বলতেই পারো। প্রথম 60 মিনিট তো আমি ম্যাচটা থেকে খুব একটা কিছু মশলা পাইনি। দেবজয়দা, আমার পরের প্রশ্নটাই থাকবে, এই যে মলিনার এই যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গলের কার্লোস কুয়াদ্রাতো এই সিজনে একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ রাখছে, আলট্রা প্রো ডিফেন্সিভ। হ্যাঁ, একটা খুব আলট্রা প্রো ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচ রাখছে। তো বাংলার দুই প্রধান, আর এই দুই প্রধানের জন্য এই ট্রান্সফার উইন্ডোটা খুব ভালো উইন্ডো গেছে, তো তারপরেও কোচেরা অ্যাটাক করতে এরকম হেজিটেট করছে কেন? না, সেখানে কেন করছে তা মলিনা আর কোয়াদ্রাট বলতে পারবেন, এটা আর কেউ বলতে পারবে না। আমি তোমাকে প্রশ্ন করি, কারণ তুমি আমাদের ইস্ট বেঙ্গল বিশেষজ্ঞ। সেখান থেকে যে দেখো, বেঙ্গালুরু এফসির সাথে ইস্ট বেঙ্গলের যে খেলাটা আমরা দেখেছি, গৌরব এটা নিয়ে আলোচনাও করেছে আমাদের ভিডিওতে, খুবই ডিফেন্সিভ খেলা। ইস্ট বেঙ্গল সেটার দিকে চেষ্টা করেছিল, গুরপ্রীত কিছু ভালো সেভ করেছিল, কিন্তু ওভারঅল ইস্ট বেঙ্গলের খেলা হতাশাজনকই ছিল একেবারে। এবার সেখানে তোমার কি মনে হচ্ছে পরের ম্যাচটাতে কেরালাতে খেলা, কোচিতে খেলা, যেটা মোটেই সহজ না? কেরালা প্রথম ম্যাচ হেরেছে, ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ হেরেছে, সেখানে নোয়ার মতো স্ট্রাইকার রয়েছে, নোয়ার মতো উইঙ্গার্স রয়েছে কেরালাতে, সেখানে আরো ডিফেন্সিভ হয়ে যাবে নাকি আরেকটু খোলস ছেড়ে বেরোবে? দেখো, ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচটা দেখার পর, যেটা বেঙ্গালুরুতে হলো, সেই ম্যাচটা দেখার পর আমার যেটা টিম লিস্ট দেখে ফার্স্ট রিয়াকশন ছিল যে এটা কি টিম, লালচুনুঙ্গা একটা সেন্টার ব্যাক, রাইট সাইডের সেন্টার ব্যাক, তাকে লেফট ব্যাক খেলানো হচ্ছে, এবং 4জন ডিফেন্ডারের ওপরে জিকসান, সৌভিক চক্রবর্তী, 2জন সিডিএম। এবং তারপরেও এবার ন্যাচারালি সেটা খেলাটাকে অনেকটা স্লো করে দিয়েছে। এবং যে টিমের সবচেয়ে ম্যান ইন ফর্ম মাটি তালাল, তিনি নামছে 65 মিনিটের পরে। তো দিমিত্রিয়াস দিয়ামান্তাকস সারা ম্যাচ ধরে আইসোলেট হয়ে যাচ্ছে ওপরে। তো আমরা দেখতে পাচ্ছি ওনার চেহারায়, চোখ মুখে একটা ক্লিয়ার ফ্রাস্ট্রেশনের একটা ছাপ ছিল। তো আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল যদি এই অ্যাপ্রোচ নিয়ে কেরালায় খেলতে যায়, এবং কেরালায় খেলা কি কঠিন অ্যাটমসফিয়ার, ওখানে মাঞ্জাপ্পাদা ফ্যান বেস বানায়, সেটা আমরা জানি।
এবং হ্যাঁ, কেরালার এই মুহূর্তে কনফিডেন্সটা কম, কারণ আগের দিনে ওরা উইনিং পজিশন থেকে পয়েন্ট দিয়ে এসছে পাঞ্জাবের কাছে। কিন্তু আমার মনে হয় যে কেরালার মাঠে যদি ইস্টবেঙ্গল এই অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামে, তাহলে 1 পয়েন্টের বেশি কিছুই আশা করা যায় না। আচ্ছা, তাহলে তুমি এক্সপেক্ট করছো যে এখান থেকে ড্র হতে এখান থেকে এই ম্যাচটা আমার মনে হয় ড্র হবে, এবং এই ড্রটাই ইস্টবেঙ্গলের খাতা খুলবে। বাট কার্লোস কোয়াদ্রাতকে এই অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, কারণ যখন তোমার কাছে মেশিনারি বলতে সাউল ক্রেসপো, মাডি তালাল এবং দিমিত্রিয়স দিমান্তাকস আছে, তাদেরকে আমাকে স্টার্ট করতেই হবে শুরু থেকে। এবং উইথ আনোয়ার আলী আমাকে একটু রিস্ক নিতে হবে। আমরা যেটা আজকে খবর পেলাম, আনোয়ার আলী প্র্যাকটিস করেছে। আনোয়ার আলী প্র্যাকটিস করছেই, ইস্ট বেঙ্গল মিডিয়াও শেয়ার করেছিল আগে আনোয়ার প্র্যাকটিসের ছবি। আজকেও ক্লোজ ডোর সেশনে শোনা গেছে আনোয়ার আলী প্র্যাকটিস করেছে। তোমার কি মনে হচ্ছে আনোয়ার আলী কেরালার বিপক্ষে নামবে? আমার ধারণা আনোয়ার আলী কেরালার বিপক্ষে নামলেও নামতে পারে। আর মানে এই মুহূর্তে আনোয়ার আলীর ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে কোনো বাধা নেই না, কারণ আমার যতদূর খবর আছে আমার কাছে, আনোয়ার আলী তো মানে ডুরান্ট থেকেই প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু এবার ফাইনালি আমার মনে হয় পিএসসি, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি একটা এগ্রিমেন্টে পৌঁছেছে, যেখানে আনোয়ার আলীকে একটা ফাইনাল এনওসি এবার দেওয়া হবে। এই মাসের শেষেই ফাইনাল হিয়ারিংটা আছে, তো একটা কনক্লুশনের দিকে ব্যাপারটা এগোচ্ছে পুরো সাগাটা। সেটা হলেই ভালো, হ্যাঁ, প্লেয়ারের জন্য, ক্লাবের জন্য, আনোয়ার আলীর কোয়ালিটি নিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান বা দিল্লি এফসি বা পুরো দেশেরই কারো কোনো ফ্যান বেসের, কোনো সমর্থকের কোনো ডাউট নেই, এবং আমরা সবাই চাই উনি মাঠে নামুক অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেবজয়দা, আমি তোমার কাছে আবার ফেরত যাব। ইস্টবেঙ্গল এর নেক্সট ম্যাচ কেরালার সাথে, মোহনবাগানের নেক্সট ম্যাচ নর্থ ইস্টের সাথে। একদম ফ্রেশ ডুরান্ড কাপ জিতেছে এবং কলকাতায় ওরা কন্টিনিউয়াসলি জিততেই থাকছে। আগের দিন মোহামেডান স্পোর্টিংকে একটা খুব ভালো খেলার পর ওরা লাস্ট মোমেন্টে একটা গোল করে মোহামেডানকে হারায়। তো ওই খেলাটা নিয়ে কিছু যদি বলো। মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা ডুরান্ড কাপ ফাইনালেই আমরা দেখেছি যে একদম টান উত্তেজনার ম্যাচ হতে চলেছে। মোহনবাগানের যে প্রবলেমটা রয়েছে, যে প্রবলেমটা কিন্তু ডুরান্ড কাপে শুধু ফাইনালে না, বাকি আগের নকআউট দুটো ম্যাচও মোহনবাগানকে পেনাল্টিতেই জিততে হয়েছে। ফলে মোহনবাগানের ডিফেন্সিভ প্রবলেমটা নিয়ে আলোচনা চলতেই থাকবে যতক্ষণ না মলিনা সেগুলো ফিক্স করছে। আর মলিনার একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, যেটা হয়তো মলিনার কাছে কোনো অপশন নেই, মলিনা এটা বলতেই পারে যে আমার ডিফেন্সিভ প্লেয়ার আলবার্টো ফুললি ফিট না, বা বাকি যারা হাতে রয়েছে তারা কেউ সেই অর্থে ডিফেন্ডার নয়, কারণ অনেক সময় ফুলব্যাক আমাকে আশিস রায়কে খেলাতে হচ্ছে। কিন্তু সেটা সত্ত্বেও মলিনার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠে গেছে। হ্যাঁ, এবং এই স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠলো বলেই কি গো ব্যাক মলিনার চান্স? হ্যাঁ, মানে দেখো তুমি, মানে যে ডিসিশন গুলো মলিনা লাস্ট 2-3টে ম্যাচ ধরে নিচ্ছেন, তার জন্য কিন্তু আমাদের মোহনবাগানকে কিন্তু অনেকগুলো পয়েন্ট, ডুরান্ডের মতো একটা ট্রফি হারাতে হয়েছে, এবং তারপরে মুম্বাইয়ের ম্যাচটাতে পয়েন্ট হারাতে হয়েছে। রাজশাহী এফসির সাথেও আমি বলবো যে পয়েন্ট হারিয়েছে, তাতে কোচের যথেষ্ট, মানে কোচকে দায়ী নিতেই হবে। কোচ এড়াতে পারেন না কালকের ম্যাচের ড্রয়ের রেজাল্টটা। যদি মলিনাকে, মোহনবাগান সাপোর্টারদেরকে সন্তুষ্ট করতে মলিনা চান, তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে হাতে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে প্রপার ভাবে মলিনাকে ইউটিলাইজ করতে হবে। নতুন একজন সিবি এসছে, দেখা যাক তিনি ডোনারেস কি ওয়ার্ক পারমিট পেয়ে গেছে? এখনো সেই সমস্ত ইস্যু রয়েছে, সাইনিং হয়ে গেছে। তিনি দেখা যাক কবে নামতে পারেন মোহনবাগানের হয়ে। তিনি নামলে হয়তো কিছুটা ইস্যু সলভ হবে। কালকে কিন্তু একটা আশার আলো দেখা গেছে। আলরেডকে আগের ম্যাচ অব্দি একটু ভালনারেবল লাগছিল, কিন্তু কালকে কিন্তু আলরেডকে অনেক বেশি কনফিডেন্ট লেগেছে, যেটা মোহনবাগানের ডিফেন্সের জন্য একটা আশার আলো। সুভাশিস ঘোষ বা বাকি সবাই নিজের নিজের ফর্মে, যেটা মোহনবাগানকে ভোগাচ্ছে সেটা হচ্ছে ডিমির ফিটনেস, ডিমির ফর্ম, কামিংসের ফর্ম, এগুলো ভোগাচ্ছে। কারণ ক্লাচ টাইমে কিন্তু ডিমি, কামিংস দুজনেই মোহনবাগানকে আগের সিজনে গোল দিয়েছে। কামিংস যতই ক্রিটিসিজমের মুখে পড়ুক, গোল করেছে। হ্যাঁ, ফলে সেই গোলগুলো আসছে না এখন। সেটা করতে গেলে মলিনাকে অন্যভাবে টিম সাজাতে হবে। অ্যাটাকে কিন্তু মোহনবাগানের অপশনের অভাব নেই, প্রচুর অ্যাটাকার্স রয়েছে যাদেরকে ডিফারেন্ট ভাবে খেলানোই যায়। সেইভাবে মলিনা, তাই জন্য গো ব্যাক মলিনাটা হয়তো টু আর্লি, কিন্তু ওটা উঠবেই, আমরা ময়দানে জানি। যদি মানে আমাদের
কিরকম ডিমান্ডিং সাপোর্টার, যেটা কার্লোস কোয়াদ্রাতকেও ফেস করতে হচ্ছে। সেই। কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু এখন যথেষ্ট সমালোচনার মুখে যথেষ্ট, পড়তে হ্যাঁ। হচ্ছে। প্রত্যেক ম্যাচের পরেই, প্রত্যেক প্রেস কনফারেন্সের পরেই আমরা এটা শুনতে পাচ্ছি। এবং এটা দেখো, এটা কিছু করার নেই, আমাদের যে এনভায়রনমেন্টটা, আমাদের যে সাপোর্টাররা তারা ডিমান্ডিং। তুমি যখন মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিচ্ছ, এই প্রেশারটা নিয়েই তোমাকে চলতে হবে। আর তোমাকে পারফরমেন্স তোমার আপ টু দ্য মার্ক না হলে তোমাকে এই রকম গো ব্যাক স্লোগান তোমাকে শুনতে হবে, তোমাকে ফেরত আসতে হবে। হাওয়াসের মতো কোচ যারা একেবারে মানে তড়ি ডুবে গেছিল, সেখান থেকে ফিরিয়ে এনেছিল, সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট হাওয়াসকে কিন্তু সরিয়ে দিয়ে মলিনাকে এসছে। Right. তার মানে মলিনার উপর এক্সপেকটেশন আরো বেশি। সেখানে এই পারফরমেন্সের পরে আমার মনে হয় না খুব একটা দর্শকদের দোষ দেওয়া যাবে। রাইট। দেবজাদা, তুমি কোয়াদ্রাতের কথা বললে, কোয়াদ্রাতকে নিয়ে একটা যেটা ক্রিটিসিজম এই মুহূর্তে খুব চর্চা হচ্ছে, যে কোয়াদ্রাত নাকি ইয়াং প্লেয়ারদের চান্স দিতে খুব একটা পছন্দ করছে না এই সিজনটাতে। এইটা নিয়ে তোমার কি বক্তব্য? সেটা তো দেখো, এটা তো আমরাও আলোচনা করেছি। সিএফএল এ কিন্তু ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দারুণ, এবং এরকম নয় যে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে খেলার জায়গা নেই মেন টিমে। কিছু কিছু জায়গায় হীরামন্ডল, যেরকম হীরামন্ডলের কথা তো আমরা মানে এই মুহূর্তে হীরামন্ডলের নামটাই আসছে, কারণ প্রত্যেক দিন ডে ইন ডে আউট হীরামন্ডল ভালো পারফর্ম করছে। এবং দেখো, সায়নের মতো প্লেয়াররা তো এরকম ভাবে উঠে এসেই ভালো পারফর্ম করেছে, ইস্ট বেঙ্গল টিমে নিজের জায়গা করে নিয়েছে, বিষ্ণুও করেছে। সেখানে হীরামন্ডল বা আর যারা যারা ভালো খেলছে তাদেরকে সুযোগ দেওয়া, এটা কিন্তু আগের সিজনে আমরা কোয়ার্টারকে একটু বেশি দেখছিলাম। এই সিজনে হয়তো এতগুলো ভালো প্লেয়ার সাইন করার পরে তিনি আর জুনিয়রদের দিকে ঘুরে তাকাচ্ছেন। আমরা ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করলাম, মোহনবাগান নিয়ে আলোচনা করলাম, আরেকটা টিম যাকে আমরা ভুলে যাচ্ছি, মানে যার ফার্স্ট ম্যাচটা তারা খুবই ভালো খেলেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে বরং বেটারই খেলেছে বলা যেতে পারে, কিন্তু তারা আনফরচুনেটলি ম্যাচটা হেরে যায় মোহামেডান স্পোর্ট। তাদের নেক্সট ম্যাচ এফসি গোয়ার সাথে। দেবজয়দা, তোমার কি মনে হয় এই খেলাটাতে মোহামেডান এবং এফসি গোয়ার কি স্ট্র্যাটেজি হতে চলেছে? দেখো, এইটা কঠিন খেলা। এফসি গোয়া দারুণ টিম, আর এফসি গোয়া নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসির কাছে হেরেছে। মানোলো মার্কুয়েজ কিন্তু মানে যেরকম স্ট্র্যাটেজিশিয়ান, তাতে এই ম্যাচটা উনি পাখির চোখ করবেন। মোহামেডান প্রথম এসছে, আইএসএল খেলার এখনো এক্সপিরিয়েন্স নেই। মোহামেডানের কিন্তু বড় টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্স জিরো সেভাবে বলতে গেলে। আর কিন্তু একটা জিনিস মোহামেডানের যেটা সব থেকে ভালো, এই যে টিমটা মোহামেডানের এবার খেলছে, এরা কিন্তু অনেকদিন ধরে একসাথে খেলছে, ফলে টিমের মধ্যে কম্বিনেশন মোহামেডানকে যেটা ভোগাচ্ছে, যেটা আগের দিন আমরা ফিল করছিলাম, সেটা হচ্ছে একদম একজন নাম্বার 9-এর অভাব যিনি খেলছেন, তার পারফরমেন্স অতটা আশানুরূপ নয়। আর একজন হয়তো সেন্টার ব্যাক আর বা সিডিএম পজিশনে আর একটা প্লেয়ার, কাসিমভ আরো ভালো খেলবে, কাসিমভ দারুণ প্লেয়ার, আলেক্সিস সবাইকে ইমপ্রেস করেছে। কিন্তু এফসি গোয়ার জন্য ম্যাচটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমি এক্ষুনি মোহামেডানের ওপর এই ম্যাচটায় বেট ফেলতে পারছি না, কারণ এফসি গোয়া অনেক বড় টিম। এফসি গোয়া অন পেপার মোহামেডানের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এক হতে পারে কিশোর ভারতীতে মোহামেডান কিন্তু বরাবর ভালো সাপোর্ট পেয়ে আসে, ছোট মাঠ, একটা মোহামেডানের সাপোর্ট, যে ফ্যান বেস রয়েছে, আমরা জানি মোহামেডানের হিউজ ফ্যান বেস। তারা এই ম্যাচগুলো আরো বেশি করে, আই লিগেও আমরা দেখতাম তারা মাঠ ভরাতো, এই ম্যাচগুলো আরো বেশি করে দেখতে আসবে। সেখানে মাঠও একটু ছোট, শুধু গ্যালারি নয়। সেখানে যদি এফসি গোয়া কিছু প্রবলেম ফেস করে, আর একটা দারুণ যে প্লেয়াররা খেলছে মোহামেডানের হয়ে প্রথম ম্যাচে আমাদেরকে ইমপ্রেস করেছে, তারা যদি একটা দারুণ পারফরমেন্স দিতে পারে, তাহলে হয়তো ভালো কিছু মোহামেডানের জন্য হতে পারে, কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হবে। রাইট। আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান নিয়ে আলোচনা করলাম, এবং আমাদের নজর থাকবে তাদের পারফরমেন্সের উপর। মানে আমাদের এই চ্যানেলে ফুটবল নিয়ে যাবতীয় আলোচনা হয়, আপনারা আমাদের পার্ট হন, আমাদের পুরোনো ভিডিওগুলো দেখুন, আমাদের ইউটিউব, ফেসবুক এবং বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করুন, এবং টিল দেন বাংলা এবং ভারতীয় ফুটবলের পাশে থাকুন।